আলাইকুম। আশা করি সব ইনশাল্লাহ ভালো আছেন। উম, একটা মিনিট, আমি ফেসবুকে লাইভ হইনি। ওকে। আচ্ছা, জুমে যারা আছেন তারা একটু জানান আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। জুমে ঠিক মতো ভয়েস শোনা যাচ্ছে কিনা এটা জাস্ট একটু জানলেই হবে আমাকে। ওকে। আচ্ছা, চলেন তাহলে শুরু করি আমরা ইনশাল্লাহ। আমরা শুরু করে দেই। গত ক্লাসে আমি আপনাদেরকে যেটা পড়াচ্ছিলাম প্রতিসরণাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক, তারপর হচ্ছে সংকট কোণের জিনিসপত্রগুলো পড়াচ্ছিলাম এবং বলতেছিলাম যে সংকট কোণ থেকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আসবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা আমি আজকের ক্লাসে ইনশাল্লাহ পড়াবো। তো আজকে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দুইটা জিনিস পড়াবো। একটা হচ্ছে সংকট কোণের পরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে কয়টা সিনারিও আছে সিনারিওগুলো করাবো, ওইখান থেকে কিছু ম্যাথ পসিবল ম্যাথগুলো করাবো এবং গোলীয় তলে আলোর প্রতিফলন কীরকম হয় সেটা আমি দেখাবো। সো আমরা এই কয়দিন ধরে যা পড়ছি সব ছিল কিন্তু সমান্তরাল প্রতিফলকের জন্য। সো আমরা অ্যাকচুয়ালি এতদিন কয়েকদিন ধরে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে সমান্তরাল প্রতিসারক তল দেখতেছিলাম। কিন্তু আজকে আমরা সমান্তরাল প্রতিসারক তল দেখার পরে আমি আপনাদেরকে গোলীয় প্রতিসারক তলটাও দেখাবো ইনশাল্লাহ। ওকে, চলেন শুরু করা যাক। সো আমরা শুরু করব আজকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি, কেন হবে, কিভাবে হবে সেই জিনিসগুলো আমরা দেখব। দেখেন, সংকট কোণের বেলায় আলোকরশ্মি কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসছিল। সো যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে আলোর প্রতিসরণ ঘটে না। প্রথম মাধ্যমে ঘন মাধ্যমে আলো ফেরত যায়। এই যে আমার যদি সংকট কোণের থেকে বেশি কোণে আলো আপতিত হয়, তাহলে আলোক রশ্মিটা আর দ্বিতীয় মাধ্যম বা হালকা মাধ্যমে না প্রবেশ করে ঘন মাধ্যমটাতেই ফেরত যাচ্ছে। এই যে আলো যে ফেরত যাচ্ছে, ফেরত যাওয়ার এই যে ঘটনা, এই ঘটনাটাকে কি বলা হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার তাহলে অবশ্যই কি লাগবে? একটা ঘন মাধ্যম লাগবে, একটা হালকা মাধ্যম লাগবে। ধরেন এটা হচ্ছে ঘন মাধ্যম।
এটা হচ্ছে হালকা মাধ্যম। ধরেন ঘন মাধ্যমটা হচ্ছে পানি, আর হালকা মাধ্যমটা হচ্ছে বায়ু। তাহলে পানির জন্য মিউ ডাব্লিউ ইকুয়ালস টু 1.33, বাতাসের জন্য মিউ এ সমান হচ্ছে 1। তাহলে বায়ু এবং পানির সংকট কোণ কত? বায়ু ও পানির সংকট কোণ যদি থিটা সি হয়, সাইন থিটা সি ইকুয়ালস টু 1 বাই, দেখেন আমি যখন 1 ডিভাইডেড করব তখন হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণ করে নিব এ মিউ ডাব্লিউ। তাহলে 1 বাই এ মিউ ডাব্লিউটা ডিরেক্টলি 1.33। তাহলে থিটা সি কত আসবে সেটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলতে পারি। যে আমার সেক্ষেত্রে থিটা সি যেটা আছে সংকট কোণ বায়ু এবং পানির জন্য 1/1.33 শিফট সাইন 48.75 ডিগ্রি। তার মানে যদি পানি থেকে আলোকরশ্মি 48.77 ডিগ্রি কোণে আসে, এই যে আপতিত রশ্মি যদি 48.77 ডিগ্রি কোণে আসে, সেক্ষেত্রে আলোকরশ্মি এই যে বিভব ঘেঁষে এইভাবে চলে যাবে, 90 ডিগ্রি কোণ তৈরি করে চলে যাবে যদি আপতিত রশ্মিটা থিটা সি কোণে আসে। কিন্তু যদি থিটা সি এর থেকে বেশি কোণে আলোক রশ্মিটা আসে, থিটা সি কোণে আসলে সংকট কোণে আসলে সে বিভব তল ঘেঁষে চলে যাচ্ছে। বাট যদি আলোক রশ্মিটাকে আপনি এখন আরো একটু বাঁকিয়ে দেন, সেটা থিটা সি এর থেকে বেশি কোণে আপতিত হচ্ছে, তখন কিন্তু সে এই যে যে কোণে আপতিত হচ্ছে সেই কোণেই প্রতিফলিত হবে। এটাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। সো আপনি যদি থিটা সি এর থেকে বড় মানের কোণে আলোকরশ্মিটাকে আপতিত করেন কোনো একটা মাধ্যমে, ঘন মাধ্যমে, তাহলে খেয়াল করেন আলোকরশ্মিটা তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি করবে? প্রদর্শন করবে। সো এই যে যত কোণে আপতিত হচ্ছে তত কোণেই কি হচ্ছে? প্রতিফলিত হচ্ছে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য শর্ত দুইটা। দুইটা শর্তের মধ্যে প্রথম শর্তটা হচ্ছে, দেখেন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত। শর্ত নাম্বার 1, আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হতে হবে। আর শর্ত নাম্বার 2, আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হতে হবে। এই দুইটা শর্ত যদি পরিপূর্ণ না হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে এই দুইটা। এখন দেখেন, আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থেকে কি কি জিনিসপত্র শিখতে হবে সেটা হচ্ছে ইস্যু। আমি প্রথমে আপনাদেরকে যে ইস্যুটা দেখাবো সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একেবারে প্র্যাকটিক্যাল একটা প্রয়োগ দিয়ে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। প্রশ্ন, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। পানির তলায় আলোক উৎস রাখলে পানির তলদেশ চকচকে দেখায় কেন? আপনারা যদি কোনো সুইমিং পুলে রাত্রিবেলা তাকান, সুইমিং পুলের তলায় লাইটটা আছে, লাইটটা আছে কিন্তু সুইমিং পুলের তলায়।
এখন পানির তলায় আলোক উৎস রাখলে পানির তলদেশ কেন চকচকে দেখাবে? এটা হচ্ছে কোশ্চেন। খুবই ভালো কথা। তাহলে চলেন আমরা উত্তরটা খুঁজি। দেখেন, আলোক উৎস রাখছেন আপনি পানির তলায়, এখানে ধরেন একটা লাইট সোর্স রাখছেন, এটা আপনার লাইট সোর্স, এটা লাইট সোর্সটা, এটা আলোক উৎস। এখন পানির তলদেশ থেকে একটু আগে আমরা দেখছি বায়ু এবং পানির জন্য সংকট কোণ হচ্ছে 48.75 ডিগ্রি। তাহলে পানির নিচ থেকে আলোটা 48.75 ডিগ্রি পর্যন্ত সে কি করবে? বাইরে আসবে। আপনার 48.75 ডিগ্রি কোণ পর্যন্ত আলোকরশ্মি কোথায় আসবে? বাইরে আসবে, বাইরে ছড়াবে। কিন্তু যদি আপতন কোণটা 48.75-এর থেকে বড় হয়ে যায়, এই যে যতই আমি দূরে নিব আলোকরশ্মিটাকে, যতই দূরে নিব ততই আপতন কোণটা কিন্তু বড় হবে, যে আপতন কোণটা বড় হয়ে যাচ্ছে। তাহলে যদি থিটা গ্রেটার দেন থিটা সি হয়, এই আলোকরশ্মিটা এখন আর অ্যাকচুয়ালি বাইরে আসবে না, সেটা পানির তলদেশেই ফেরত যাবে। এই যে পানির তলদেশে ফেরত গেল। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার নিচে আছে লাইট সোর্স, লাইট সোর্সটা উপরের দিকে তাক করা, কিন্তু লাইট সোর্স থেকে কিছু আলো আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে তলদেশেই ফেরত যাচ্ছে। সো এই যে তলদেশে আলোটা ফেরত যাচ্ছে, এই আলোটাই পুকুরের বা অ্যাকচুয়ালি সুইমিং পুলের তলাটাকে চকচকে করে রাখতেছে। সুতরাং ব্যাখ্যাটা এইভাবে দিবেন: আলোক উৎস পানির নিচে থাকায় আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তার মানে কিছু আলোকরশ্মি আবার নিচে পুকুরের বা সুইমিং পুলের তলদেশে চলে যাবে, কিছু আলোকরশ্মি তলদেশে কিছু আলোকরশ্মি তলদেশকে আলোকিত করবে। এই কারণে অ্যাকচুয়ালি সুইমিং পুলের নিচে যদি আপনি কোনো লাইট রাখেন, তাহলে দেখা যাবে লাইটটা আপনি মারতেছেন উপরের দিকে, কিন্তু সুইমিং পুলের যে তলাটা আছে এই তলাটাও চকচকে হয়ে যাচ্ছে বা আলোকিত হয়ে যাচ্ছে। এটা ছিল হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ঘটনা। এখন আসেন এখান থেকে ম্যাথ করব আমরা। প্রশ্ন: এইচ গভীরতার একটি আলোক উৎস রাখলে পৃষ্ঠের বাইরে কত ক্ষেত্রফলে আলো ছড়িয়ে পড়বে? এটা হচ্ছে প্রশ্নটা। এটা একটা কমন প্রশ্ন, অনেক বইতে দেখবেন এবং প্রায় এটা পরীক্ষায় থাকবে।
এইচ গভীরতায় আপনার পানির পৃষ্ঠ থেকে নিচের দিকে এইচ গভীরতায় যদি একটা আলোকউৎস রাখেন, পৃষ্ঠের বাইরে কত ক্ষেত্রফলে আলো ছড়িয়ে পড়বে। জিনিসটা আগে প্রবলেমটাকে আমরা ডিফাইন করি। দেখেন, আপনি এখানে এইটা যদি আলোকউৎস হয় আপনার পানির পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আপনি আলোকউৎসটাকে রাখছেন। এখন নিশ্চয়ই সব আলোই বাইরে যাবে না, কিছু আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে ভিতরে আবার ঢুকে যাবে। তাহলে আমার বাইরে আলোক রশ্মি আসবে সংকট কোণের আগ পর্যন্ত। জিনিসটা খেয়াল করেন, সংকট কোণের আগ পর্যন্ত আলোক রশ্মিটা বাইরে আসবে। যেই সংকট কোণের থেকে বেশি কোণে আপনি চলে যাবেন, আলোক রশ্মিটার কিন্তু বাইরে আসার সুযোগ পাচ্ছে না, সে কি করতেছে, ভিতরে চলে যাচ্ছে। তাহলে বাইরে এই যে সোর্স বা উৎস, এই উৎসের চারপাশে সমান বৃত্তাকার একটা পথে, এই যে দেখেন উৎসের চারপাশে, এটা তো ত্রিমাত্রিক, একটু যদি ত্রিমাত্রিক ভাবে চিন্তা করেন, ধরেন আপনি যেখানে বসে আছেন একটু উপরের দিকে তাকান, আপনার চোখ দুইটা যদি আলোক উৎস হয়, আপনি ছাদের দিকে যদি তাকান, আলোক রশ্মিটা আপনার সংকট কোণে একটা সার্টেন অ্যাঙ্গেলে, এই দিকেও যেমন থিটা সি অ্যাঙ্গেল আছে, এই দিকেও অ্যাঙ্গেলটা কত হবে, এই পাশেও অ্যাঙ্গেলটা থিটা সি হবে, চারপাশেই থিটা সি অ্যাঙ্গেলে আলোক রশ্মিটা বাইরে যেতে পারবে। তার মানে কি এই থিটা সি অ্যাঙ্গেলের ভিতরে যদি আলোক রশ্মি আপতিত হয় সেটা বাইরে যাবে, বাকি আলোগুলা কোথায় চলবে, বাকি আলোগুলো কিন্তু ভিতরে ঢুকে যাবে। তাহলে এই যে একটা বৃত্ত, এই বৃত্তাকার ক্ষেত্রফল দিয়ে আলোক রশ্মিটা কি আসবে, বাইরে আসবে। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে কত ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফল মানে কি, পাই আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার রেডিয়াস আর, এটা হচ্ছে উচ্চতা এইচ, এ অ্যাঙ্গেলটা থিটা সি, এটা যদি থিটা সি হয়, ভিতরের এ অ্যাঙ্গেলটাও একান্তর কোণ থিটা সি হবে। তাহলে আমাকে আর বের করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আর ডিভাইডেড বাই এইচ, আমি যদি এটাকে ও বিন্দু বলি, এটাকে পি বিন্দু বলি, এটাকে কিউ বিন্দু বলি, ত্রিভুজ ওপি কিউ ত্রিভুজটার দিকে তাকান একটু আপনারা। ত্রিভুজ ওপি কিউ হতে, ওপি কিউ ত্রিভুজটা হতে পি কিউটা হচ্ছে আমার লম্ব আর এইচটা হচ্ছে ভূমি। তাহলে পি কিউ ডিভাইডেড বাই ওপি ইকুয়ালস টু ট্যান থিটা সি। তাহলে পি কিউটা হচ্ছে আর, আর ওপিটা হচ্ছে এইচ, ট্যান থিটা সি। তাহলে আর ইকুয়ালস টু এইচ ট্যান থিটা সি। কিন্তু আমি থিটা সি জানি না, আমি এখানে জানি পানির যে প্রতিসরণাঙ্ক, সেই মিউ ডাব্লিউ জানি। পানির প্রতিসরণাঙ্ক বায়ুর সাপেক্ষে কত, মিউ ডাব্লিউ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি জানি সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μw। তাহলে ট্যান থিটা সি এর ভ্যালুটা আমি জানতে চাই। দেখেন সাইন থিটা সি যদি 1/μw হয়, এভাবে চিন্তা করেন, সাইন থিটা সি এটা যদি থিটা সি হয়, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব 1, অতিভুজ কত, মিউ ডাব্লিউ। তাহলে ভূমি কত, √μw² -1। তাহলে ট্যান থিটা সি এই ট্রায়াঙ্গেল থেকে কি পাবেন, ট্যান থিটা সি আসবে লম্ব 1 ডিভাইডেড বাই ভূমি √μw² -1। সুতরাং আর সমান এইচ ডিভাইডেড বাই √μw² -1। এটা হচ্ছে আমরা কি পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি। এখন যদি ব্যাসার্ধ পেয়ে যাই, ক্ষেত্রফল পাবো, ক্ষেত্রফল এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই μw² -1। এই হচ্ছে এইচ গভীরতায় পানির পৃষ্ঠ হতে নিচের দিকে যদি একটা আলোকউৎস রাখেন, পৃষ্ঠের বাইরে কত ক্ষেত্রফলে আলো ছড়িয়ে পড়বে। এখন সেম ম্যাথ আপনাকে একটু ডিফারেন্টলি করতে পারি আমি। তাহলে অল্টারনেটিভ প্রশ্ন, আগের সমস্যার অল্টারনেটিভ প্রশ্ন। পানির পৃষ্ঠ হতে এইচ গভীরতায় থাকা একটি মাছ
কত ক্ষেত্রফলে বাইরে দেখতে পাবে। একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো। আপনারা ক্যামেরার ক্ষেত্রে যারা একটু ফটোগ্রাফি নিয়ে আগ্রহ আছে তারা ফিশ আই লেন্স এই নামটা শুনছেন। এই নামটারা আপনারা শুনছেন ফিশ আই লেন্স। আমি এখন আপনাদেরকে ফিশ আই লেন্সটা কি সেটাই দেখাবো। সো আমি এখন আপনাদেরকে ডিরেক্টলি ফিশ আই লেন্সে নিয়ে যাব। একটা মিনিট। আমি এখন আপনাদেরকে দেখাবো ফিশ আই লেন্স। সো দেখেন, আপনারা একটা লেন্স দেখতে পাচ্ছেন, কিছু ছবি দেখাচ্ছি, আমি জাস্ট ছবি দেখাচ্ছি পুরো ফেনোমেননটা বোঝানোর জন্য, আপনাদেরকে পুরো ঘটনাটা বোঝানোর জন্য আমি ফিশাই লেন্স দেখাচ্ছি। এই যে দেখেন, ফিশাই লেন্স দিয়ে যদি আপনি ছবিগুলো তোলেন, ছবিগুলো সর্ট অফ লাইক দিস হবে। এই যে খেয়াল করে দেখেন, এই যে একটা বৃত্তাকার জিনিস হচ্ছে। কেন বৃত্তাকার হচ্ছে? বৃত্তাকার কেন হচ্ছে? একটা মাছ কেন বৃত্তাকারে দেখে? আপনি আমি যখন দেখি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বা এই টাইপ লেন্স, আমাদের চোখটা কিন্তু একেবারে পুরো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সো আপনি আমি কিন্তু এইভাবে দেখি না, কিন্তু ফিশাই লেন্স দিয়ে তাকাইলেই এরকম দেখা যাবে। ঘটনাটা এরকম হবে, পুরো চারপাশে 180 ডিগ্রি কোণ, সরি 360 ডিগ্রিতে একটা বৃত্তাকার কন্ডিশন তৈরি হবে। এর কারণটাই আমি অ্যাকচুয়ালি ব্যাখ্যা করতেছিলাম আপনাদের। এই যে দেখেন, আমি এই কারণটাই ব্যাখ্যা করছিলাম যে এই যে পানির তলায় যখন একটা মাছ আছে, পানির তলায় যে মাছটা আছে, এই মাছটা যখন উপরে তাকাচ্ছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তাকাচ্ছে, তার মানে কি সংকট কোণের মধ্যে যে আলোটুকু, সেই আলোটুকু তার চোখে ঢুকবে। তার মানে সে দেখবে হচ্ছে একটা বৃত্তাকার সারফেসের মধ্যে দিয়ে, এই বৃত্তাকার সারফেসের বাইরে কিচ্ছু মাছটা দেখবে না। সুতরাং আমাদের তাহলে যদি একটা বৃত্তাকার সারফেসের মধ্যে দিয়ে মাছ দেখে, মাছ সম্পূর্ণরূপে একটা কি দেখবে? বৃত্ত দেখবে। ওখান থেকে অ্যাকচুয়ালি ফিশাই লেন্সের কনসেপ্টটা আসছে, যে পানির তলায় থেকে মাছ দেখে একটা বৃত্ত আকারে। সুতরাং আপনি যদি ক্যামেরায় একটা ফিশাই লেন্স লাগান, তখন আপনিও অ্যাকচুয়ালি দেখবেন কি আকারে? একটা বৃত্ত আকারে। এই ছিল অ্যাকচুয়ালি ফিশাই লেন্সের জিনিসপত্র। ওকে। সো তাহলে দেখেন, এই যে আমরা একই প্রশ্ন দুইভাবে করতে পারি। এক হচ্ছে, একটা আলোক উৎস যদি পানির তলায় এইচ গভীরতায় রাখা হয়, তাহলে কত ক্ষেত্রফলে আলোটা বাইরে ছড়িয়ে পড়বে, এটা যেমন প্রশ্ন করা যায়। আবার প্রশ্ন করা যায়, একটা মাছ পানির পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় থাকলে সে কত ক্ষেত্রফলে বাইরের জগৎটা দেখতে পারবে, এটাও বলা যায়। ওকে। সো হয়ে গেল। আমি আর এখানে ফিশাই লেন্স নিয়ে টানাহেঁচড়া করব না। এখন কথা হচ্ছে, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এইটার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল প্রয়োগটা কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা কি? সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে দুইটা জিনিস হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও মরীচিকা। মরীচিকাটা হচ্ছে মিরাজ। এখন এই মরীচিকা দুই রকমের হয়, একটা নিম্ন মরীচিকা আর একটা ঊর্ধ্ব মরীচিকা। একটা হচ্ছে নিম্ন মরীচিকা, আর একটা ঊর্ধ্ব মরীচিকা। সো আমরা আগে এই দুইটা জিনিস দেখব, তারপর আবার একটু আইসিটিও পড়বো, কারণ এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটু কমিউনিকেশনে বেশ ভালো একটা প্রয়োগ আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো।
এবং এখান থেকে একটা ম্যাথও করায় দিব। দেখেন আমাদের এইখানে যখন আমি মিরেজটার কথা বলতেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সঙ্গে মরীচিকার কথা আনতেছি, আমরা তাহলে এইখানে একটু মিরেজ, ওমা, দেখেন মিরেজ বা মরীচিকা দুই ধরনের মরীচিকা হয়, একটা হচ্ছে নিম্ন মরীচিকা আর একটা ঊর্ধ্ব মরীচিকা। সো আমরা অ্যাকচুয়ালি শুরু করব নিম্ন মরীচিকা দিয়ে, তারপরে আসবো ঊর্ধ্ব মরীচিকায়। ভালো ইমেজ হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্ল্যানেশন সহ ভালো ইমেজটাই আমরা পেয়ে গেছি। দেখেন, হুম, ওকে, খেয়াল করেন একেবারে সুন্দর একটা ইমেজ পেয়েছি আমরা। এই ইমেজটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, খেয়াল করেন। একটা মানুষ ধরেন মরুভূমিতে কোথাও দাঁড়িয়ে আছে, তাহলে মানুষটা যদি মরুভূমিতে কোথাও দাঁড়িয়ে থাকে, সে যখন দূরে তাকাচ্ছে, দূরে ধরেন এই যে গাছপালা আছে, তারপর কিছু ভবন আছে। এখন মরুভূমিতে যতই উপরে উঠব, হিট বা তাপ তত কমতে থাকে, যত নিচে নামবো তাপ তত বাড়তে থাকে। কেন? কারণ বালি সবসময় অনেক উত্তপ্ত, বালি তাপটা ধরে রাখতে পারে। কিন্তু বাতাস তো তাপের কুপরিবাহী, বাতাসের মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করতে পারে? বাতাস কিন্তু সব সময় তাপের কুপরিবাহী। তার মানে বাতাসটা দিয়ে ওই রকম তাপ নাই, বাতাসটা তাহলে ঠান্ডা, আর নিচে বালিটা প্রচণ্ড গরম। সো উপরের যে বায়ুটা এটা হচ্ছে ঘন, আর নিচের বায়ুটা কি হালকা। তাহলে এই যে গাছ থেকে যখন আলোক রশ্মি আসতেছে, ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি যখন হালকা মাধ্যমে আসতেছে, তখন অ্যাকচুয়ালি কি হবে, আপতন কোণটা যদি সংকট কোণের থেকে বড় হয় তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। সো আমি এই যে জিনিসটাকে একটু ডায়াগ্রামেটে গেলে আপনাদের দেখাই। নিম্ন মরীচিকা, ধরেন মরুভূমিতে এই যে বালি, এখানে একটা গাছ আছে, মরুভূমিতে খেজুর গাছ, নারকেল গাছ, আচ্ছা নারকেল গাছ তো না, খেজুর গাছই বেশি থাকবে, ধরেন এটা একটা খেজুর গাছ, ধরে নেই, ধরি এটি একটি খেজুর গাছ, ধরলাম এটা একটা খেজুর গাছ। এটা মরুভূমিতে কোথাও আছে, এবং এইখানে একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষটা এখানে দাঁড়িয়ে আছে। এখন মরুভূমিতে উপরের যে বায়ুটা, এই বায়ুটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠান্ডা, ঠান্ডা হলে বায়ু কি হয়, ঘন হয়। নিচের বায়ুটা গরম, গরম মানে হচ্ছে বায়ুটা হালকা হবে। তাহলে আমরা এইখানে ঠান্ডা ও ঘন বায়ু, আর নিচে গরম ও হালকা বায়ু। জিনিসটা আমি স্টেপ ওয়াইজ ডিফাইন করব, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা একটা বস্তু কখন দেখি, যখন বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে আসে তখন বস্তুটা দেখি। আমরা সব সময় কি করি, একটা বস্তুকে তখনই দেখি যদি বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে আসে। এখন ধরেন এই যে বস্তুটা থেকে আলোক রশ্মি আসতেছে, তাহলে এই যে দেখেন বস্তু থেকে আলোক রশ্মি যখন আসতেছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে। কোথা থেকে আসতেছে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। সো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসার পথে যদি আলোটা ঘন থেকে হালকা মাধ্যমে আপতন কোণটা যদি সংকট কোণের থেকে বড় হয়ে যায়, তাহলে কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, হলো। জিনিসটা বোঝেন, আবার দেখাচ্ছি আমি। আলোক রশ্মি গাছ থেকে যখন আসতেছে, গাছ থেকে আলোক রশ্মি মানুষের চোখে আসলেই মানুষ গাছটা দেখবে। সো গাছ থেকে একটা আলোক রশ্মি আসতেছে, তার মানে কি গাছ তো উপরে যে অংশটা, উপরের অংশে বাতাসটা ঠান্ডা এবং ঘন। তাহলে উপরে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি আস্তে আস্তে হালকা মাধ্যমে ঢুকলো,
এবার ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি যদি হালকা মাধ্যমে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মিটা কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। সো আলোক রশ্মিটা তখন অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সো আমার তাহলে এই যে ধরেন এইখানে আলোক রশ্মিটা আসলো, এসে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে মানুষটার চোখে আলোক রশ্মিটা পৌঁছালো, সেটা আপতিত রশ্মি। এখন দেখেন মানুষের মস্তিষ্ক কিভাবে চিন্তা করে। মানুষের মস্তিষ্ক কিন্তু ভাবে আলোটা সোজা আসছে, সে ভাবে আলোটা সোজা আসছে, তাহলে সে অ্যাকচুয়ালি পাতার এই অংশটা, এই যে পাতার এই অংশটাকে, তার বিম্বটা সে এইখানে দেখবে। সে বিম্বটাকে দেখবে কোথায়? এইখানে। তাহলে এই গাছটার একটা বিম্ব অ্যাকচুয়ালি সে নিচে এখানে দেখতে পাবে। গাছটার একটা বিম্ব কোথায় দেখবে? নিচে। এখন দেখেন সে গাছটাকে দেখতেছে, আবার গাছের একটা বিম্ব নিচে দেখতেছে। যখনই বিম্ব নিচে দেখবে তার কাছে কি মনে হবে? মরুভূমি, এখানে নিশ্চয়ই আয়না নাই। তাহলে আয়না না থাকলে এখানে কি আছে? অবশ্যই পানি আছে। সো তার কাছে তখন মনে হবে ওই জায়গাটায় কি আছে? পানি আছে। চলেন আমি আবার ডায়াগ্রামগুলো আপনাদেরকে দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন এইখানে মিরেজের যে ছবিগুলো আছে, আমি আপনাদেরকে জাস্ট এই ছবিটা দেখাই। এই যে দেখেন অনেক দূরে যে বস্তুগুলো আছে, বস্তুগুলার তলায় বিম্ব দেখা যাচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। তখন মনে হচ্ছে এই বিম্বটা যেখানে দেখা যাচ্ছে, আমাদের দৃষ্টিভ্রম হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে এইখানে অ্যাকচুয়ালি কি আছে? পানি আছে। ইভেন আমরা মরীচিকা কিন্তু আমরাও দেখছি, মরুভূমিতে যাওয়ার দরকার নাই। কেন মরুভূমিতে যাওয়ার দরকার নাই? দেখেন পিচ ঢালা রাস্তায়ও মিরেজ দেখা যায়। এই যে পিচ ঢালা রাস্তা গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়ে যায়। সো যখন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়ে যায় পিচঢালা রাস্তা, এই যে দেখেন পিচঢালা রাস্তায় দূরে যদি তাকান, পিচটা কি কালো। কালো মানে সে অনেক বেশি তাপ কি করতে পারে? শোষণ করতে পারে। তাহলে পিচের সঙ্গে সংলগ্ন বায়ুটা হালকা, উপরের বায়ুটা ঘন। সো আপনার দূরে তাকালে মনে হবে কি রাস্তার মধ্যে পানি পড়ে আছে। সো এইটা যারা বাস জার্নি করেন অ্যাকচুয়ালি গরমকালে, স্পেশালি জুলাই আগস্ট মাসের দিকে যদি বাস থেকে সামনের দিকে তাকান, বেশ দূরে মনে হবে কি বাতাসটা হালকা কাঁপছে, বা নিচে পিচের উপরে হালকা ভেজা ভেজা বলে মনে হয়। মনে হচ্ছে দূরে বৃষ্টি হয়েছে, আসলে কিছুই হয় নাই। আমরা এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে দৃষ্টিভ্রম হচ্ছে। তাহলে দেখেন এই যে নিম্ন মরীচিকা, এটা মরুভূমিতে যেমন দেখা যায়, আবার পিচ ঢালা রাস্তায়ও দেখা যায়। সো আশা করি পুরো জিনিসটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছেন। এখন আরেকটা আছে ঊর্ধ্ব মরীচিকা। নিম্ন মরীচিকাটা তাহলে কোথায় দেখা যায়? আমরা লিখে ফেলি, এটা দেখা যায় হচ্ছে মরু অঞ্চলে, তারপরে পিচ ঢালা রাস্তায়। এই দুই জায়গায় আমরা নিম্ন মরীচিকা দেখব। ওকে, এখন আসেন একটা আছে হচ্ছে নিম্ন মরীচিকা, আরেকটা কি ঊর্ধ্ব মরীচিকা। এবার আপনাদেরকে আমি একটু ঊর্ধ্ব মরীচিকাটা দেখাই, এটা বেশ মজার। এটা মেরু অঞ্চলে দেখা যায়। ঊর্ধ্ব মরীচিকাটা দেখা যায় হচ্ছে মেরু অঞ্চলে বা সমুদ্রে দেখা যায় অ্যাকচুয়ালি। সো রিভার্স মিরেজটা কই? ওকে, হুম, সুপিরিয়র মিরেজ যেটা আর কি। আচ্ছা দেখেন, এটাকে বলা হয় সুপিরিয়র মিরেজ।
সুপিরিয়র মিরেজটা কিভাবে তৈরি হয় সেটা আগে একটু খেয়াল করেন। আপনার যখন আপনি মেরু অঞ্চলে আছেন, মেরুতে নিচের দিকটা প্রচণ্ড ঠান্ডা আর উপরের দিকটা কি আস্তে আস্তে গরম হবে। মেরু অঞ্চলের নিচে কি থাকে, বরফ থাকে আর উপরে বাতাস। তাহলে বরফ সংলগ্ন যে বাতাসটা সেটা খুব ঠান্ডা, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে গরম। এখন এই যে দেখেন নিচে একটা নৌকা থেকে যখন আলোটা মানুষের চোখে আসতেছে, এই আলোটায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে একটা রিভার্স ইমেজ আপনি উপরে দেখবেন। সো এটার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখায় আপনাদেরকে, সুপেরিয়র মিরেজ। এই যে দেখেন সবচেয়ে সুন্দর প্র্যাকটিক্যাল এক্সাম্পল এইটা। জিনিসটা খেয়াল করেন, একটু খেয়াল করেন, জাহাজটা আছে কিন্তু পানির উপরে, দেখে মনে হচ্ছে জাহাজটা আছে শূন্যে। সো এই যে দেখেন নিচে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল জাহাজটা, কিন্তু জাহাজের একটা ইমেজ আমি দেখতে পাচ্ছি কোথায়, উপরে। এটা হচ্ছে সুপেরিয়র মিরেজ বা ঊর্ধ্ব মরীচিকা। উম, আরো ভালো কোনো এক্সাম্পল আছে কিনা একটু দেখি। হ্যাঁ এই যে আরো সুন্দর সুপিরিয়র মিরেজ, দেখেন এই যে দেখছেন জাহাজটা আছে নিচে, কিন্তু জাহাজটার একটা ইনভার্স কিছুটা অংশের ইমেজ আপনি দেখতে পাচ্ছেন উপরে, ইনভার্টেড ইমেজ। সুপিরিয়র মিরেজটা সবসময় দেখেন ইমেজ হইলে তো সেটা ইনভার্টেড হবে। আমরা যে বিম্বগুলা দেখব সেই বিম্বগুলা এখানে কি হচ্ছে ইনভার্টেড অবস্থায় দেখব, তাহলে এই যে দেখেন জাহাজটার একটা ইনভার্টেড ইমেজ ওইখানে দেখা যাচ্ছে। সো আমি ফিজিক্সটুকু ব্যাখ্যা করি ঊর্ধ্ব মরীচিকায়। খেয়াল করেন আপনি যখন মরু অঞ্চলে না মেরু অঞ্চলে থাকবেন, মেরু অঞ্চলে দেখা যাবে। এখন কি হবে মেরু অঞ্চলে, ধরেন আপনি দাঁড়িয়ে আছেন এখানে, এইখানে একটা ধরেন জাহাজ বা কিছু একটা আছে, এই অবজেক্টটা এখানে আছে। এখন দেখেন যেহেতু মেরু অঞ্চলে আছি আমরা, নিচের বায়ুটা ঠান্ডা ও ঘন বায়ু, আর উপরের বায়ুটা অধিকতর উষ্ণ ও হালকা বায়ু। তাহলে আমার মেরু অঞ্চলে নিচের বায়ুটা খুব ঠান্ডা, কারণ নিচে পুরোটাই বরফ। উপরের বায়ুটা নিচের বায়ুর অপেক্ষা কিছুটা গরম এবং এটা হচ্ছে হালকা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে ঠান্ডা ও ঘন যে বায়ুটা আছে, এই ঠান্ডা ও ঘন মাধ্যম থেকে আলোকরশ্মিটা হালকা মাধ্যমে যখন যাবে জিনিসটা এরকম হয়। দেখেন ধরেন এই পয়েন্ট থেকে একটা আলোকরশ্মি উপরে উঠতেছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে এইভাবে। সো আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে গেল। এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে মানুষের চোখে আসতেছে, মানুষ তখন ভাবতেছে এই অংশটা আসলে এইখানে আছে। তাহলে এই অংশের একটা বিম্ব মানুষজন তখন কি দেখবে, উপরে এইখানে দেখবে। সো ওই যে দেখেন চিত্রে কিন্তু একটু আগে দেখাচ্ছিলাম, তখন ইনভার্টেড একটা ইমেজ তৈরি হবে কোথায়, আসমানে। সো অবজেক্টটা আছে হচ্ছে নিচে, কিন্তু অবজেক্টের একটা ইনভার্টেড ইমেজ কোথায় দেখা যাবে, উপরে দেখা যাবে। এটা হচ্ছে ঊর্ধ্ব মরীচিকা। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করছেন, কে কোশ্চেনটা করছেন একটু দেখি। আমি কোশ্চেনটা পড়তেছিলাম একটু আগে। আহনাফ আকিব, ভাইয়া এটার জন্য ডিস্টেন্স কত? ভাইয়া মরীচিকার জন্য ডিস্টেন্সটা এইভাবে ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারবেন না, কারণ টেম্পারেচার ডিফারেন্সটা কত, মাধ্যমগুলো কতটুকু হালকা কতটুকু ঘন, এই অনেকগুলা ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট।
সো ক্যালকুলেট অবশ্যই করা যাবে। তাহলে ক্যালকুলেশন করার জন্য আপনার জানতে হবে মিউটা কত, ঘন মাধ্যমের মিউ কত, হালকা মাধ্যমের মিউ কত। সেই মিউ এর রেসপেক্টে আপনি থিটা বের করবেন। থিটা বের করতে পারলে তখন যে আপনি অ্যাকচুয়ালি বের করতে পারবেন মিনিমাম কত ডিস্টেন্সে থাকলে, মানে পিওর থিটা বের করবেন ত্রিকোণমিতি এবং জিওমেট্রি দিয়ে, তখন ক্যালকুলেট করে নিতে পারবেন। ওকে, সো এক্সাক্ট ভ্যালু বলা সম্ভব নয়। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি গত ক্লাসেই বলতেছিলাম যে মরীচিকাটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, খেয়াল করে দেখেন এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং মরীচিকা নিয়ে বিশাল জিনিসপত্র হয়ে গেল। ওকে, এখন আসেন আমরা নেক্সট আজকে আরেকটা জিনিস পড়বো। এতক্ষণ ধরে যা পড়ছি সবই ছিল সমান্তরাল প্রতিসারক মাধ্যম। এবার আমরা একটা গোলীয় প্রতিসারক মাধ্যমে আলোর প্রতিসরণ দেখব, যে গোলীয় প্রতিসারক তলে কিরকম আলোর প্রতিসরণ হয় সেটা আমরা এখন দেখব। সো চলেন দেখি। গোলীয় এই জিনিসটা ব্যাপক ইন্টারেস্টিং, এটা আমার মজা লাগে সব সময়। গোলীয় প্রতিসারক তলে আলোর প্রতিসরণ আমার এটা মজা লাগে। কেন মজা লাগে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, চলেন। ওমা, দেখেন আমি একদম সুন্দর এক্সাম্পলটা আপনাদেরকে দেখাবো। সেই এক্সাম্পলটা হচ্ছে এই যে পেপার ওয়াইটের মধ্যে, আপনারা এটা বাচ্চাবেলায়, আমার কাছে এটা খুব আকর্ষণীয় একটা জিনিস ছিল। বাচ্চাবেলায় এটা আমি অনেক বেশি এটা নিয়ে একটু গুতাগুতি করতাম। সো ডিরেক্টলি আমি একটা পেপার ওয়াইট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন একটা পেপার ওয়াইট, দেখতে পাচ্ছেন পেপার ওয়াইটের মধ্যে অনেক কিছু আছে এবং শেপগুলো কেমন যেন দেখা যায় না। সো আমি আরও কিছু পেপার ওয়াইট নেই। এটা একটা পেপার ওয়াইট ছিল। তারপর কিছু পেপার ওয়েটের মধ্যে আবার লেখালেখিও করা থাকে, মানে বাবলের পাশাপাশি কিছু পেপার ওয়েটের ভিতরে দেখবেন লেখা এনগ্রেভিং করা থাকে, এনগ্রেভড করা পেপার ওয়েট। সো বিভিন্ন রকম পেপার ওয়েট নেই। না, এগুলো তো হচ্ছে ফিজিক্সের বাবল ক্রিয়েট করছে। এনিওয়ে, জাস্ট পেপার ওয়েট। হুম, এই যে আমি যে এনগ্রেভিং এর কথা বলতেছিলাম, দেখেন খেয়াল করেন, এই যে দেখছেন পেপার ওয়েটের ভিতরে কিছু লেখালেখিও করা থাকে, অনেক কিছু করা যায়। এখন পেপার ওয়েটের ভিতরে আমরা কিন্তু ওই অ্যাকচুয়াল ডিস্টেন্সটা দেখি না, অ্যাকচুয়ালি কত ডিস্টেন্সে আছে অবজেক্টটা সেটা দেখি না, একটু ডিফারেন্ট ডিস্টেন্সে দেখি। তাহলে প্রকৃত যে দূরত্ব অবজেক্টটার পেপার ওয়েটের ভিতরে এবং আমরা যেটা দেখতেছি, এই দুইটার মধ্যে এখন রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করব। সো একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে তলটা সারফেসটা, এই যে যেখানে আলোক রশ্মির প্রতিসরণ হচ্ছে, এই সারফেসটা কিন্তু এখন আর সমান্তরাল প্রতিসারক তল না। এর আগে যতক্ষণ আমরা কাজ করছি সেটা কি ছিল? সমান্তরাল প্রতিসারক তল। কিন্তু এখন এটা কি হয়ে গেছে? গোলীয় প্রতিসারক তল। আপনাদের বাসায় যদি পেপার ওয়েট থাকে তাহলে এই এক্সপেরিমেন্টটা ইজিলি করতে পারবেন। আর পেপার ওয়েট না থাকলেও এক্সপেরিমেন্টটা আমি ইনশাল্লাহ আজকের ক্লাসে আর দেখাবো না, নেক্সট ক্লাসে আমি দেখাবো পানির গ্লাস দিয়ে সুন্দর মতো এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি বোঝানো যায়। সো একটা স্বচ্ছ পানির গ্লাস দিয়ে জিনিসটা বোঝানো যায়। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো আপনাদেরকে জিনিসটা। ওকে, কেউ একজন হাত তুলছেন, দেখি কি বলতে চান। ওই আবার হাত নামায় ফেলছে, ঠিক আছে, ভুলক্রমে বোধহয় হাত তোলা হয়ে গেছিল। এনিওয়ে দেখেন, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে তাহলে অ্যাকচুয়ালি গোলীয় তলে আলোর প্রতিসরণের, হোল্ড অন এ মিনিট,
আমি এখনই দেখাই দিচ্ছি, টেনশন নিয়েন না। আমরা যেটা দেখব, হুম, এই তো অনেক অনেক এক্সাম্পল আছে। ইয়েস, সবচেয়ে ভালো এক্সাম্পল এটা। তারপর এটাও ভালো এক্সাম্পল। চলেন সব দেখাই, আবার পরের ক্লাসকে আজকেই দেখি। একটা জিনিস দেখেন, আমার এই গ্লাসের পিছনে একটা অ্যারো ছিল, গ্লাসের পিছনে অ্যারো ছিল। এই যে শুরুতে গ্লাসে পানি ছিল না, কিন্তু যেই পানি ঢালা হয়েছে দেখেন অ্যারো উল্টে গেছে। অ্যারো ছিল ডান দিকে, অ্যারোটা চলে গেছে বাম দিকে। এইটার আরো একটা ভালো এক্সাম্পল এইখানে খেয়াল করেন। এই যে পিছনের যে দেয়ালটা আছে, চেক চেকগুলো দেখেন কোন দিকে, এই যে লেফট থেকে রাইটে। এখানে সে কিন্তু চেকগুলা জাস্ট পানির জন্য কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেল? কারণটা হচ্ছে আলোর প্রতিসরণ। এরপর এই যে দেখেন, এই একই এক্সাম্পল খেয়াল করেন, আগে যখন পানিটা অ্যাকচুয়ালি এই যে যেখানে পানিটা নাই ওইখানে অ্যারোটা বাম দিকে, যেই পানিটা আনা হয়েছে অ্যারোটা কোন দিকে চলে গেছে, ডান দিকে চলে গেছে। সো অ্যাকচুয়ালি গোলীয় প্রতিসারক তল, এগুলা কি গোলীয় তল না? খেয়াল করেন, এটা কি সমান্তরাল প্রতিসারক তল না গোলীয়? তাহলে এই যে গোলীয় প্রতিসারক তলে এইভাবে আলোর প্রতিসরণ হচ্ছে। আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, দেখি এটা পাওয়া যায় কিনা। হুম, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাগনিফিকেশনটা দেখাবো। ম্যাগনিফিকেশন ডিউ টু এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, দেখেন, বেশ কিছু জিনিসপত্র আছে, এগুলা বেশ ইন্টারেস্টিং। আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। যেমন ধরেন, ধরেন কোথাও যদি ওয়াটার ড্রপ পড়ে, পানির ফোঁটা পড়ছে, পানির ফোঁটার তলায় যদি কোনো লেখা থাকে দেখবেন লেখাটা বড় বড় দেখাচ্ছে। একটা পানির ফোঁটা কোথাও পড়ছে, তাহলে দেখবেন পানির ফোঁটার তলার লেখাটা কি দেখাচ্ছে, বড় দেখাচ্ছে। বা এইটার আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদের, আপনারা যদি একটা পেপসির বোতল পানি পূর্ণ করে বোতলের ভিতর দিয়ে পেপসির গায়ের লেখাগুলা দেখেন, দেখবেন লেখাগুলা বড় বড় দেখায়। সো এই যে এইখানে গলীয় তলের জন্য, এই যে একটা জিনিস খেয়াল করেন, অ্যারোটা কিন্তু এখানে ছোট, এর তুলনায় এই অ্যারোটা বড় হয়ে গেছে না? তাহলে গলীয় তলে একটা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন ঘটতেছে। তারপরে এই যে চেক বক্সটা দেখেন, এখানে কিন্তু একটু বড় হয়ে গেছে প্রকৃতটার তুলনায়। সো এই যে বড় হচ্ছে, ম্যাগনিফিকেশন হচ্ছে, এই ম্যাগনিফিকেশনটা কেন হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমরা গোলীয় প্রতিসারক তলে আলোর প্রতিসরণ দিয়ে বুঝবো। তাহলে চলেন টোটাল জিনিসটাই দেখি আমরা। হুম, আর কিছু কি দেখানো হয়েছে কিনা দেখি। না, ওকে, চলেন আমরা গোলীয় প্রতিসারক তলে আলোর প্রতিসরণ দেখব। ধরেন একটা গোলীয় প্রতিসারক তল নেই আমরা, এটা হচ্ছে একটা গোলীয় প্রতিসারক তল। তাহলে এই তলের বক্রতার ব্যাসার্ধ ধরেন আর, গোলীয় প্রতিসারক তল। এই তলের বক্রতার ব্যাসার্ধ আর। এখন
আপনি বস্তু কোন দিকে রাখবেন সেটা টোটালি আপনার ব্যাপার। বস্তুটা আপনি ভিতরে রাখতে পারেন, বস্তুটা বাইরেও রাখতে পারেন। আমি এখন সূত্রটা ডেভেলপ করব, এই গোলীয় প্রতিসরক তলের জন্য সূত্রটাকে ডেভেলপ করে দিব। ধরেন এটা হচ্ছে এ মাধ্যম, আর এই পাশে হচ্ছে বি মাধ্যম। সো একটা গোলীয় প্রতিসরক তলের এক পাশে এ মাধ্যম আর এক পাশে বি মাধ্যম। তাহলে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ এ, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ বি, এগুলো আমরা জানলাম। এখন দেখেন আমার বস্তুটা কোথায় রাখবো, এ মাধ্যমেও রাখতে পারি, বি মাধ্যমেও রাখতে পারি। সো বস্তুটার যে দূরত্ব, আমরা এখানে কিছু জিনিসপত্র অ্যাজিউম করে নিই। বস্তুর দূরত্ব ইউ, বিম্বের দূরত্ব ভি। এখন এইখানে আরেকটা জিনিস আছে, সব সময় দূরত্ব পরিমাপ করতে হয়, সর্বদা দূরত্ব পরিমাপ করতে হয় গোলীয় প্রতিসারক তলের মেরু হতে। মেরু কোনটা? এই যে গোলীয় প্রতিসরক তলের যে বিন্দুটা সর্বোচ্চ বিন্দু তাকে হচ্ছে মেরু বলা হয়, এটা হচ্ছে মেরু। আবার বলতেছি, গোলীয় প্রতিসারক তলের সর্বোচ্চ যে বিন্দু সেটাকে আমরা কি বলবো? মেরু বলবো। তাহলে বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, সব দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ কোথা থেকে পরিমাপ করব? মেরু হতে। সো এই হচ্ছে আমাদের বেসিকটা। এখন আমরা বস্তু কোন দিকে রাখলে বিম্ব কিরকম হবে, বিম্বের আকৃতি প্রকৃতি কিরকম হবে সেটা দেখব। চলেন এখন প্রথমেই আমরা এক কাজ করি, এগুলা তো দেখে ফেলছি। একটা প্রতিসারক তল নেই, এটা একটা প্রতিসারক তল। এই পাশে এ মাধ্যম মিউ এ, এই পাশে বি মাধ্যম মিউ বি। তাহলে বস্তু যদি এ মাধ্যমে থাকে, এটা হচ্ছে বস্তু, তাহলে এইখান থেকে বস্তুর যে দূরত্ব এটা হচ্ছে ইউ, আর এখান থেকে এই দিকে বিম্বের যে দূরত্ব সেটা ধরলাম ভি, বিম্বের দূরত্ব ভি। এখন দেখেন সূত্রটা কিভাবে আসে, মিউ এ ডিভাইডেড বাই ইউ প্লাস মিউ বি ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু মিউ বি মাইনাস মিউ এ ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে গোলীয় প্রতিসারক তলে আপনার আলোর প্রতিসরণ। সো আমি আবার বলতেছি, প্রথমে বস্তু যে মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক নেন। সো বস্তু যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব প্লাস অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব ইকুয়ালস টু অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক মাইনাস বস্তু যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক।
ডিভাইডেড বাই বক্রতার ব্যাসার্ধ। সিম্পল, এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে চিহ্নের রীতি। গোলীয় প্রতিসারক তলে, গোলীয় প্রতিসারক তলে বক্রতার ব্যাসার্ধ আর এর চিহ্নের রীতি। আমার যে বক্রতার ব্যাসার্ধ আর আছে, এইটা কখন পজিটিভ কখন নেগেটিভ হবে এই চিহ্নের রীতিটা আমি বলে দিচ্ছি। দেখেন, বস্তুর দিক হতে তাকালে যদি অবতল প্রতিসারক তল দেখা যায়, দেখেন বস্তুর দিক থেকে তাকাবেন, যদি অবতল প্রতিসারক তল দেখা যায়, তার মানে এইখানে বস্তুটা এইদিকে রাখছি, আমি প্রতিসারক তল দেখতেছি কি অবতল, বস্তু যেদিকে রাখছি প্রতিসারক তলটা সেদিক থেকে তাকালে এটা কি দেখতে পাচ্ছি অবতল, এটা হচ্ছে প্রতিসারক তল। যদি আপনি অবতল প্রতিসারক তল দেখেন, খেয়াল করেন আপনার দিকে যদি অবতল হয়, এটা হচ্ছে বস্তু, বস্তুর দিক থেকে তাকাচ্ছেন, বস্তুর দিক থেকে তাকাচ্ছেন, তাহলে যদি অবতল প্রতিসারক তল দেখা যায়, তাহলে বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক। সো আবারও আমি রিপিট করতেছি, আপনি বস্তুর দিক থেকে তাকাবেন, যদি বস্তুর দিক থেকে তাকালে অবতল প্রতিসারক তল দেখেন, তার মানে বক্রতার ব্যাসার্ধ কি হবে ঋণাত্মক। আর 2 নাম্বার, বস্তুর দিক হতে তাকালে যদি উত্তল প্রতিসারক তল দেখা যায়, তাহলে বক্রতার ব্যাসার্ধ ধনাত্মক। দেখেন অবতল ঋণাত্মক, উত্তল ধনাত্মক, একদম সোজাসাপটা কথা। বইয়ে এই কথাটাকে একটু অন্যভাবে বলা আছে, বুঝতে কষ্ট হয়, সো আমি বইয়ের কথাটাকে ঘুরে এইভাবে বলে দিই অলওয়েজ। এখন বইয়ে কি বলা আছে সেটা একটু বলি, এটা তো মনে রাখার জন্য। বস্তু, এই যে দেখেন বস্তুর দিক থেকে তাকাচ্ছেন, উত্তল দেখতেছেন, তাহলে আমার এখানে কি হবে ধনাত্মক হবে। এইবার আমি বইয়ের কথাটা একটু বলে দিচ্ছি, বইয়ের কথাটা একটু বলে রাখি আপনাদের সুবিধার জন্য। বইয়ে বলছে আলোক রশ্মি যে মাধ্যমে প্রতিসরিত হবে, যদি বক্রতার কেন্দ্র সেই মাধ্যমে থাকে তাহলে ধনাত্মক। কথা শোনেন, যে আমার নিচেরই প্যাচ লাগতো, আলোক রশ্মি যে মাধ্যমে প্রতিসরিত হবে, খেয়াল করেন তো, এখানে বস্তু থেকে আলোক রশ্মি যাচ্ছে, প্রতিসরিত হচ্ছে কি যে ডান পাশের মাধ্যমে না, যদি বক্রতার কেন্দ্র এই পাশে থাকে তাহলে বলতেছে বক্রতার ব্যাসার্ধ আর ধনাত্মক। আর আলোক রশ্মি যে মাধ্যমে প্রতিসরিত হবে সেই দিকে যদি বক্রতার কেন্দ্র না থাকে তাহলে ঋণাত্মক। এত প্যাচ গুজে যাওয়ার দরকার আছে? এটা কি দেখতে এবং বুঝতে সোজা না? বস্তুর দিক থেকে তাকান, অবতল দেখলেই সেটা কি মাইনাস, উত্তল দেখলেই সেটা কি প্লাস, এত ঝামেলা করার তো কোনো মানেই নাই। ওকে, সো এই হচ্ছে আমাদের গোলীয় তলে আলোর প্রতিসরণের সূত্র এবং আর এর চিহ্ন। সো এখন আসেন এই রিলেটেড আজকে একটা ম্যাথ করে শেষ করি, কারণ যেহেতু জিনিসটা পড়তেছি আমরা ম্যাথটুকু করি। চলেন আমরা ম্যাথটা করি। প্রশ্ন,
একটি কাচের পেপার ওয়েট এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। পেপার ওয়েটের শীর্ষ হতে 3 সেন্টিমিটার দূরত্বে একটি বায়ু বুদবুদ থাকলে বাইরে থেকে বুদবুদটির দূরত্ব কত বলে মনে হবে? দেখেন, একটা কাচের পেপার ওয়েটের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, পেপার ওয়েটের শীর্ষ হতে 3 সেন্টিমিটার দূরত্বে একটা বায়ু বুদবুদ আছে, তাহলে বাইরে থেকে বুদবুদটির দূরত্ব কত বলে মনে হবে? সো আমরা আগে একটা পেপার ওয়েট আঁকি। ধরুন এটা একটা পেপার ওয়েট, এটা একটা কাচের তৈরি পেপার ওয়েট। একেবারে সুন্দর একটা পেপার ওয়েট হয়েছে। এটার ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। এটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। এখন পেপার ওয়েটের এই যে কোনো একটা শীর্ষ হতে বুদবুদটা আছে 3 সেন্টিমিটার দূরত্বে, এই যে বুদবুদটা আছে 3 সেন্টিমিটার দূরত্বে, তাহলে এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে বস্তুর দূরত্ব ইউ সমান কত? 3 সেন্টিমিটার। দেখেন, আমার বস্তুটা কোথায় আছে? কাচের মধ্যে, মিউ জি, আর বাইরে আছে বাতাস, মিউ এ। আমি আপনাদেরকে সূত্রটা কেন এইভাবে লিখছি এখন বুঝবেন। দেখেন, আমি কিন্তু সূত্রটা একটু অন্যভাবে লিখছি। বস্তু যে মাধ্যমে তার প্রতিসরণাঙ্ক, তাহলে বস্তু এখন কোন মাধ্যমে আছে? বস্তু আছে কাচ মাধ্যমে, তাহলে মিউ জি ডিভাইডেড বাই ইউ প্লাস অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ এ ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু মিউ এ মাইনাস মিউ জি ডিভাইডেড বাই আর। এই যে দেখেন, এইভাবে সূত্রটা লিখতে হবে। এখন এখানে ইউ সমান কত? 3 সেন্টিমিটার, মিউ জি সমান 1.5, মিউ এ বাতাসের কত? 1। এখন আসি, বক্রতার ব্যাসার্ধ আর প্লাস হবে না মাইনাস হবে? দেখেন, বস্তুর দিক থেকে তাকান, বস্তুর দিক থেকে তাকালে উত্তল দেখেন না অবতল দেখেন? অবতল। তাহলে অবতল দেখলে কি হবে? মাইনাস হবে। অঙ্ক কিন্তু শেষ। সো মিউ জি 1.5 ডিভাইড বাই ইউ হচ্ছে 3 প্লাস মিউ এ 1 ডিভাইডেড বাই ভি, আমাকে ভি বের করতে হবে। মিউ এ 1 মাইনাস 1.5 ডিভাইডেড বাই আর হচ্ছে -5। সো 1.5 বাই 3, সো হাফ প্লাস 1 বাই ভি সমান -0.5/5। আচ্ছা, মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে যাবে, -0.5 উপরে আর নিচে -5 কাটাকাটি চলে গেল, তাহলে 1/10, 1 বাই ভি ইকুয়ালস টু 1/10 মাইনাস হাফ। সো 1/10 মাইনাস হাফ করলে 10, 1 মাইনাস 5। সো ভি ইকুয়ালস টু -2.5 সেন্টিমিটার। দেখেন, ভি নেগেটিভ মানে কি? একটা জিনিস খেয়াল করেন, ভি কেন নেগেটিভ আসলো, ভি পজিটিভ আসলো না কেন? ভি নেগেটিভ মানে হচ্ছে প্রতিসরণে ভি যদি নেগেটিভ আসে, তার মানে বস্তু যেদিকে বিম্ব সেই দিকে। আবার বলতেছি, আলোর প্রতিসরণে ভি বিম্বের দূরত্ব নেগেটিভ আসা মানে বস্তু যেদিকে অবস্থিত বিম্বও সে একই দিকে গড়তে হচ্ছে। এখন একটা পেপার ওয়েটে আপনার ভিতরে যদি বাবল থাকে, ওইটা জীবনে আপনি বাইরে দেখবেন না ভিতরেই দেখবেন। প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনাগুলো করেন। ফিজিক্স ইজ অল অ্যাবাউট প্র্যাকটিক্যাল থিঙ্কিং।
আমার একটা পেপার ওয়েটের ভিতরে বাবল আছে, আমি বাইরে থেকে তাকায় বাবলটাকে কি পেপার ওয়েটের সামনে দেখব না পেপার ওয়েটের ভিতরে দেখব? অবভিয়াসলি পেপার ওয়েটের ভিতরে দেখব। তাহলে বস্তু যেদিকে বিম্ব সেই আগের দিকে থাকলে ভিটা কি আসবে? নেগেটিভ আসবে। আর বস্তু যেদিকে বিম্ব যদি উল্টা দিকে অন্য মাধ্যমে চলে আসে তাহলে ভিটা কি আসবে? পজিটিভ আসবে। এই হচ্ছে আমাদের গোলীয় প্রতিসারক তলে আলোর প্রতিসরণের ডিটেলস। আজকে এই পর্যন্তই রাখবো। আপনারা অতি অবশ্যই এই জিনিসগুলা করবেন। আমি যেটা করব, নেক্সট ক্লাসে আমি এই গোলীয় প্রতিসরক তলের আরও একটা ম্যাথ করাবো আপনাদেরকে। কনসেপ্টটুকু আরেকটু ক্লিয়ার করার জন্য আরও একটা না, অ্যাকচুয়ালি আমি দুইটা ম্যাথ করাবো। আপনারা এইটা ভালো মতো এই অংশটুকু পড়ে রাখবেন ইনশাল্লাহ একটু। ওকে, তাহলে মঙ্গলবার দিন ইনশাল্লাহ আবার ক্লাসে কথা হবে, দেখা হবে। সো এই পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে, জুমে যারা আছেন প্রশ্ন করতে পারেন। আর ফেসবুক লাইভে যেহেতু মানে হচ্ছে আপনারা কোশ্চেন টোশ্চেন তো কিছু করতেছেন না, হোয়াট এভার। সো আমি ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।